প্রিয় দর্শক, আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির প্রতিদিনকার আয়োজন স্বাস্থ্য প্রতিদিনে। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সাখাওয়াত হোসেন। প্রিয় দর্শক, আজকের এই অনুষ্ঠানে আমরা আলোচনা করব লিভারের জটিল একটি রোগ, কিন্তু ইদানিং অত্যন্ত কমন দেখা যাচ্ছে, সেটি হচ্ছে ফ্যাটি লিভার। এই রোগ সম্পর্কে আলোচনা করবার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন একজন লিভার বিশেষজ্ঞ। চলুন দর্শক, অনুষ্ঠানের শুরুতেই আমরা পরিচিত হয়ে নেই আমাদের আজকের অতিথির সঙ্গে। ডাক্তার ফাওয়াজ হোসাইন শুভ 1970 সালের জানুয়ারিতে চট্টগ্রাম জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1996 সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এমডি ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি ইউনাইটেড হসপিটালের গ্যাস্ট্রোএন্টেরোলজি ও হেপাটোলজি বিভাগের কনসালটেন্ট হিসেবে কর্মরত আছেন। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ফ্যাটি লিভার, ফ্যাটি বলতে আমরা জানি ফ্যাট জমা হওয়া, মুটিয়ে যাওয়া। লিভারের ফ্যাটিটা মানে এখানে আপনার কথার সাথে মিল রেখে আমি একটু বলতে চাচ্ছি, ফ্যাটি লিভার শব্দের অর্থ হচ্ছে লিভারের মধ্যে চর্বি জমা। সাধারণত আমাদের লিভারের মধ্যে 5% পর্যন্ত চর্বি থাকতে পারে নর্মালি, এবং লিভারের একটা কাজ হচ্ছে এই চর্বি এবং চর্বি জাতীয় খাদ্যকে পরিপাক করা আর কি। কিন্তু এই 5%-এর বেশি যদি চর্বি যদি লিভারের মধ্যে জমা হয়ে থাকে, তখনই কিন্তু এটাকে আমরা ফ্যাটি লিভার বলে সংজ্ঞায়িত করে থাকি। আধুনিক বিশ্বে এবং আমাদের দেশেও এই ফ্যাটি লিভারকে আমরা দুভাগে ভাগ করে থাকি। একটা হচ্ছে অ্যালকোহলিক ফ্যাটি লিভার, অর্থাৎ ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে অ্যালকোহল এবং ফ্যাটি লিভার যেহেতু একসাথে জড়িত হয়ে গেছে এবং অ্যালকোহলের সাথে সিনোনিমাস আর একটা ফ্যাটি লিভার, সে কারণে এটাকে অ্যালকোহলিক ফ্যাটি লিভার বলা হচ্ছে। এবং আরেকটি আসতেছে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার, অর্থাৎ অ্যালকোহল না খেয়ে ফ্যাটি লিভার, যেটা আমাদের দেশের ক্ষেত্রে সবচেয়ে কমন আর কি। এখন একজন মানুষের ফ্যাটি লিভার যদি হয় তো সমস্যা কি? আমাদের শরীরেও আমরা জানি যে চর্বি বেশি জমে যাওয়া খারাপ, তারপরেও তো কারো কারো জমে এবং সেটা নিয়েও আমরা তো চলছি। কিন্তু লিভারের বেলায় এটাকে এত গুরুত্ব দিচ্ছেন কেন? এখানে যদি 5%-এর বেশি বা আরও বেশি ফ্যাট জমেই যায়, ক্ষতি কী? দেখুন, এই যে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভারটা আমি আপনাকে বলেছি, এই নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার থেকে কিন্তু আবার দুটো জিনিস হতে পারে। একটা হচ্ছে স্টিয়াটোসিস, নন অ্যালকোহলিক স্টিয়াটোসিস, অর্থাৎ লিভারের মধ্যে চর্বি জমা হলো। তবে এর পরের ধাপ যেটা, সেটা আরেকটা যেটা পর্যায়, সেটা হচ্ছে নন অ্যালকোহলিক স্টিয়াটোহেপাটাইটিস, অর্থাৎ চর্বি জমা হলো এবং তার সাথে লিভারের প্রদাহ হলো। এই যদি ন্যাশ অথবা নন অ্যালকোহলিক স্টিয়াটোহেপাটাইটিস হয়ে থাকে, তবে এটা কিন্তু লিভারের জন্য ক্ষতির কারণ হয়ে থাকতেছে। যেমন এই নন অ্যালকোহলিক স্টিয়াটোহেপাটাইটিস থেকে পরবর্তীতে লিভার সিরোসিস এবং লিভার ক্যান্সারও হতে পারে কিন্তু। এবং এই ক্ষেত্রে যেহেতু আমরা আমাদের দেশের জন্য কিন্তু দিস ইজ এ মোস্ট এমার্জিং থিংস। এখন কিন্তু প্রচুর রোগী আমাদের কাছে আসতেছে ফ্যাটি লিভার থেকে নন অ্যালকোহলিক স্টিয়াটোহেপাটাইটিস হয়ে এবং লিভার সিরোসিসের দিকে টার্ন করতেছে, এবং যেটাকে আমরা নন বি নন সি হেপাটাইটিস বলে থাকি। অর্থাৎ লিভার সিরোসিস হচ্ছে, নন বি নন সি সিরোসিস, হেপাটাইটিস হচ্ছে, সিরোসিস হচ্ছে, কিন্তু ভাইরাল না, কোনো ভাইরাল না। সেক্ষেত্রে দেখা যাচ্ছে ফ্যাটি লিভার আমাদের এটার একটা অন্যতম কারণ। এবং এই ফ্যাটি লিভার থেকে কিন্তু এখন অনেক রোগী কিন্তু আমাদের খারাপ হয়ে যাচ্ছে। এই ক্ষেত্রে আমাদের সচেতনতা আসলে বাড়াতে হবে। এবং এই ফ্যাটি লিভারটা কিন্তু মোটামুটি কিন্তু হঠাৎ করে কিন্তু রোগীরা টের পায়। যেমন একজন রোগী সনোলজিস্টের কাছে গেলেন, উনি আলট্রাসোনোগ্রাম করলেন, আলট্রাসোনোগ্রাম করলে ফ্যাটি লিভারটা পেয়েছেন। ফ্যাটি লিভার পেলেই কিন্তু ইদানিং রোগীরা অবশ্যই লিভার বিশেষজ্ঞের শরণাপন্ন হন, কেননা ফ্যাটি লিভার যদি থেকে থাকে তাহলে আমরা তার আন্ডারলাইং কজ জানতে চাই। অর্থাৎ ওনার কোনো অ্যালকোহলের হিস্ট্রি আছে কিনা, ওনার ডায়াবেটিস আছে কিনা, ওনার থাইরয়েড হরমোনের কোনো প্রবলেম আছে কিনা, কিংবা ওনার কোনো ড্রাগের হিস্ট্রি আছে কিনা, এই জিনিসগুলো আমরা জানতে চাই। বিকজ সি ভাইরাসের সাথে, অ্যালকোহলের সাথে, হরমোনাল সমস্যার সাথে এই ফ্যাটি লিভারটা যুক্ত। যদি এই সমস্যাগুলো থাকে তবে প্রথমত আমরা সেই সমস্যার সমাধান করি, এরপরে যে ফ্যাটি লিভার সেটার জন্য আমরা কাজ করে থাকি। আর যদি কোনো সমস্যা না থেকে থাকে তখন আমরা শুধু ফ্যাটি লিভারটাকে নিয়ে কাজ করে থাকি। কেননা এই ফ্যাটি লিভারটা, আমি আবারও বলছি, ফ্যাটি লিভারটা অন্যতম কারণ হিসেবে দেখা যাচ্ছে এখন সিরোসিস এবং কিছু কিছু ক্ষেত্রে লিভার
ক্যান্সার। আমাদেরকে অবশ্যই এই ব্যাপারে সচেতন হতে হবে। আপনি বলছিলেন যে ফ্যাটি লিভারের শুরুর দিকে লক্ষণ প্রকাশ পায় না, কোইন্সিডেন্টালি এটি ফাইন্ডিংটা আসে যখন অন্য কোনো কারণে বা অন্য রোগের কারণে যখন আলট্রাসনোগ্রাম দেয়া হয় তখন দেখা গেল যে লিভারে ফ্যাট জমেছে, ফ্যাটি লিভার, তখন আপনাদের কাছে যায়। যদি এরকম কোইন্সিডেন্টালি ফাইন্ডিংয়ে না আসে, একটা পর্যায়ে গিয়ে তো কিছু লক্ষণ দেখা দিবে, যেহেতু এর কমপ্লিকেশন আসবে, সাধারণত তখন কি ধরনের লক্ষণ দেখা দেয়? দেখুন, ফ্যাটি লিভারের যখন কিছু মানে জটিল সমস্যা নিয়ে আমাদের কাছে আসে, তখন তার হচ্ছে কি বিভিন্ন রকমের লিভারের সমস্যা থাকে। যেমন লিভার এনজাইমগুলো অল্টার হয়ে থাকে, এবং যেমন এসজিপিটি, এসজিওটি, গামাজিটি কিংবা অ্যালকালিফাজ, এই লিভারের যে নর্মাল এনজাইমগুলো আছে সেই জিনিসগুলো মাত্রাটা বেড়ে যেতে থাকে। সিরাম বিলিরুবিন অর্থাৎ জন্ডিস তার দেখা দিতে পারে। এই রোগীটা যদি সিরোটিক হয়ে থাকে তবে তার লিভার সিরোসিসের যে কমপ্লিকেশনগুলো আছে, যেমন পোর্টাল হাইপারটেনশন, ইসোফেজিয়াল ভ্যারিসেস, এবং কখনো কখনো লিভার এই ক্ষেত্রে সিরোসিস কখনো কম্পেন্সেটও থাকতে পারে, এবং যদি জটিল হয়ে যায় তখন সে ডিকম্পেনসেশনে চলে আসতে পারে, যেমন পেটে পানি চলে আসতে পারে, জন্ডিসের আকার ধারণ করতে পারে, জন্ডিস ধারণ করতে পারে। এই সমস্যাগুলো নিয়ে আসলে এখন আমরা বিভিন্ন সময় বিভিন্ন পেশেন্ট পাচ্ছি। আপনার কথাটাই ঠিক, বিভিন্ন সময় আমরা ইনসিডেন্টাল ডায়াগনোসিস পাচ্ছি, বিভিন্ন সময় আমরা সামান্য একটু লিভার এনজাইম বেশি পাচ্ছি। দেখুন, আমাদের দেশের মানুষ কিন্তু এখন অনেকটা সচেতন হয়ে গেছে। যদি কারো লিভার এনজাইম বেশি থাকে, উনি কিন্তু সাথে সাথে একজন লিভার বিশেষজ্ঞের শরণাপন্ন হচ্ছেন। তখনই কিন্তু আমরা ওর মানে আন্ডারলাইং কজগুলো দেখতেছি যে কেন লিভার এনজাইমগুলো বাড়তেছে। এটি কি কোনো ড্রাগসের কারণে বাড়তেছে, না কোনো হেপাটাইটিস বিসি, নাকি ফ্যাটি লিভার, এবং সেই অনুসারে কিন্তু আমরা পরবর্তী পদক্ষেপ নিচ্ছি। অর্থাৎ লিভারটাকে সুরক্ষিত রাখার জন্য আমরা এখন সব দিক থেকে চেষ্টা করে থাকি আর কি। একজন মানুষের যদি এরকম ইনসিডেন্টালি হোক বা আপনারা ধরলেন যে ফ্যাটি লিভার এই প্রবলেমটা এক্সিস্ট করছে, তা লাইফস্টাইল মডিফিকেশন কতখানি গুরুত্বপূর্ণ এটাকে কমিয়ে নিয়ন্ত্রণে রাখার জন্য বা প্রতিরোধের জন্য? দেখুন, যদি হচ্ছে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার, যদি নন অ্যালকোহলিক স্টিয়াটোসিস হয়ে থাকে, এবং সেই ক্ষেত্রে আমরা দেখব হচ্ছে কি লাইফস্টাইল মডিফিকেশন ইজ ওয়ান অফ দ্য মেজর ফ্যাক্টর। তার লাইফস্টাইল মডিফিকেশন আমাদের জন্য দরকার। সেই সেটা ক্ষেত্রে কি? আমরা ওনাদেরকে কিছু পরামর্শ দিয়ে থাকি। কিছু কিছু শর্করা জাতীয় খাবার, চর্বি জাতীয় খাবার আমরা অ্যাভয়েড করতে বলি। দৈনিক 1 থেকে 2 ঘন্টা ওনাদেরকে এক্সারসাইজ করতে বলি। যদি যাদের সম্ভব হয় তাদেরকে হচ্ছে কি ডেইলি 1 ঘন্টা কিংবা 2 ঘন্টা আমরা রেগুলার ওয়াকিংয়ে যেতে বলি আর কি। এরপরে যেটা আমরা বলি, ওনাদের জন্য মানে সুস্বাস্থ্য খাওয়া দাওয়া, এবং যদি কেউ অ্যালকোহল কিংবা অন্য কোনো ধরনের কিছু এডিক্ট থাকে সেখান থেকে আমরা সরে আসতে বলি। অনেকে দেখা যায় হরমোনাল কিছু ইমব্যালেন্স থেকে থাকে, সেই হরমোনাল ইমব্যালেন্স নিয়ে আমরা কাজ করে থাকি। অর্থাৎ লাইফস্টাইল মডিফিকেশন এবং আন্ডারলাইং কজ, এই দুটোকে আমরা সাইমালটেনিয়াসলি আমরা ফোকাস করে কাজ করতে থাকি। কারণ আমি আবারও বলছি, ফ্যাটি লিভার এইটা কিন্তু অনেকে এখন মানে এখন কিন্তু খুব সিরিয়াসলি নিচ্ছে, বিকজ ইট ইজ এ টাইম টু টেক ইট সিরিয়াসলি। কারণ এটা যদি সিরিয়াসলি না হয়, দ্যার ইজ সাম কমপ্লিকেশনস হুইচ মানে আমাদের জন্য পরবর্তী মারাত্মক কারণ হয়ে থাকতেছে। টাইমলি সিরিয়াসলি না নিলে ল্যাটারালি এটা সিরিয়াস কমপ্লিকেশন হবে। সুতরাং আগেভাগেই সতর্ক হওয়া দরকার। একজন মানুষের যদি আপনি বলছিলেন যে যেহেতু লক্ষণ প্রকাশ পায় না কিন্তু ফ্যাটি লিভার হতে পারে, সেই হিসেবে কি এমন কোনো সাজেশন আপনারা দিয়ে থাকেন যে একটা বয়সের পরে বা কোন কোন কারা রিস্ক গ্রুপ তাদের ক্ষেত্রে রেগুলারলি একটা চেক আপ করা যে ফ্যাটি লিভার হলো কিনা? দেখুন, এখন আসলে সবাই খুব সচেতন হয়ে গেছে। সবাই নিজেদের হচ্ছে কি ব্লাড সুগার, লিপিড প্রোফাইল, লিভার ফাংশন এবং আলট্রাসোনোগ্রাম মোটামুটি 6 মাস 1 বছর রেগুলারলি করাচ্ছে। কোন বয়স থেকে করা দরকার? এটা সাধারণত আমি বলবো হচ্ছে কি একটা এইজ হচ্ছে কি 25 এর পরে কিন্তু আমাদের এটা রেগুলারলি করা দরকার। ওবেসিটি ইজ ওয়ান অফ দ্য মেইন ফ্যাক্টর। অর্থাৎ যারা একটু মুটিয়ে যাওয়া শিশু আছে এবং মুটিয়ে যাওয়া লোক আছে, তাদেরকে কিন্তু এই চেক আপগুলো অবশ্যই করা দরকার। লিপিড প্রোফাইলটা কিন্তু সবারই কিন্তু এই 25 সবারই কিন্তু একটা নির্দিষ্ট টাইম টু টাইম চেক করা দরকার। কারণ লিপিড প্রোফাইলে যদি অ্যাবনর্মালিটি থেকে থাকে, তখনই কিন্তু দেয়ার ইজ এ মোর চান্স টু বি দ্য ফ্যাটি লিভার। সো আমাদের এটা কিন্তু মাথায় রাখতে হবে। এবং ওই রেগুলার চেক আপে কিন্তু যদি কারো ফ্যাটি লিভার ধরা পড়ে, সোনোলজি যদি বলে ফ্যাটি লিভার ধরা পড়ে, তখনই কিন্তু আমাদের কাছে একজন লিভার বিশেষজ্ঞের কাছে কিন্তু রোগীরা যোগাযোগ করে। তখন আমরা যেটা করি সেটা হচ্ছে লিভারের সহজাত সমস্ত পরীক্ষাগুলো করে থাকি।
এবং এখন যেটা সবচেয়ে বেশি আসছে সেটা হচ্ছে আমরা ফাইব্রোস্ক্যান করে থাকি। ফাইব্রোস্ক্যান করে দেখি কি এই ফ্যাটি লিভার থেকে লিভারে ফাইব্রোসিস কতটুকু হয়েছে, অর্থাৎ ফাইব্রোসিসের পরিমাণটা আমরা নিরূপণ করি এবং তারপরে এটার উপরে তার কমপ্লিকেশনগুলো কিন্তু অনেকটা ডিপেন্ড করে থাকে। এখন কিন্তু ফাইব্রোস্ক্যান, আগে যেটা আমরা লিভার বায়োপসি করতাম, কিন্তু এখন লিভার বায়োপসি অনেকে পছন্দ করার পরে, যদিও বলি লিভার বায়োপসি ইজ এ গোল্ড স্ট্যান্ডার্ড, কিন্তু লিভার বায়োপসি অনেকে পছন্দ করে না দেখে কিংবা লিভার বায়োপসি কিছু কমপ্লিকেশন অ্যারাইজ করে বলে আমরা এখন ফাইব্রোস্ক্যান করতেছি। এবং ফ্যাটি লিভারের ক্ষেত্রে ফাইব্রোস্ক্যানটা একটা গুরুত্বপূর্ণ, শুধু ফ্যাটি লিভার বলবো না আমি, লিভারের যে কোনো রোগের ক্ষেত্রে কিন্তু ফাইব্রোস্ক্যান এখন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এবং এখন কিন্তু অন্যান্য অসুখের তুলনায়, অন্যান্য অর্গানের তুলনায় লিভার নিয়ে দুশ্চিন্তা মানুষ কিন্তু বেশি করতেছে। সচেতনতা বেড়েছে। সচেতনতা ভাইটাল বেড়েছে। অর্গান অর্থাৎ বেঁচে থাকার জন্য যে অঙ্গগুলি দরকার তার মধ্যে অন্যতম হচ্ছে লিভার। সুতরাং এর প্রতি সতর্ক হতেই হবে, নো অল্টারনেটিভ। আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম লিভারের সমস্যা, ফ্যাটি লিভার নিয়ে অত্যন্ত প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ। আশা করি আপনাদের কাজে লেগেছে। দর্শক, অনুষ্ঠানের এই পর্যায়ে ছোট্ট একটা বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি স্বাস্থ্য প্রতিদিনে। দর্শক, এখন আপনাদের জন্য রয়েছে নিয়মিত আয়োজন সুস্থ দেহ সুস্থ মন। আজকে আমরা শুরু করব কিভাবে চেস্টটাকে আমরা ফোকাস করব। তবে চেস্টটাকে ফোকাস করার জন্য যেটা আমরা বলেছিলাম যে ফিক্স করার জন্য, যে মানে উইকনেসগুলো ফেস করার জন্য, চেস্টের কিন্তু সবচেয়ে ভিজিবল পার্ট হচ্ছে ইনক্লাইন পার্ট। তাই আমরা প্রথমে শুরু করব ইনক্লাইন পার্টটাকে কীভাবে আমরা ভিজিবল করব, খুব শর্টকাট এর মাধ্যমে, কিছু মুভমেন্টের মাধ্যমে কীভাবে ইনক্লাইনটাকে আমরা মোর ডেভেলপ করতে পারি সেই জিনিসটা আমরা করবো, দেখাবো। তবে আমরা এক্সারসাইজটা, আমরা যে বেসিক মুভমেন্ট আমরা দেখাচ্ছি হচ্ছে ডাম্বল অ্যান্ড চিন আপ দিয়ে। এটা হচ্ছে সবার জন্য খুব ইজি দেখে আমরা এক্সারসাইজটাকে করেছি বা চুজ করেছি। কিন্তু কারো যদি এই ধরনের অন্য কোনো চয়েস থাকে, সাপোজ তারা যদি ফ্রি ওয়েট দিয়ে করতে চায়, যদি বারবেল দিয়ে করতে চায়, অথবা স্মিথ মেশিনে করতে চায়, অথবা অন্য কোনো মেশিনের মাধ্যমে যদি করতে চায়, তাদের সুবিধা অনুযায়ী, চয়েস অনুযায়ী যে কোনো মেশিন তারা চুজ করে ওইভাবে তারা করতে পারবে। তো এখন আমরা দেখাবো যে কীভাবে মুভমেন্টটা করবো, সেটাও আমরা কিন্তু সুপার সেটের মাধ্যমে করবো। খালি একটা জিনিস হচ্ছে, আমরা সবসময় চেস্টটাকে যেটা জিনিসটা করবো, চেস্ট এবং ল্যাটসটাকে আমরা একসাথে ডেভেলপ করার করবো, চেষ্টা করবো। দ্য রিজন ইজ, চেস্টটা তখনই কিন্তু 100% ডেভেলপমেন্ট হয় যদি চেস্টের যদি কন্ট্রাকশন এক্সারসাইজ, এটার সাথে যদি কোনো স্ট্রেচিং কোনো মুভমেন্ট যদি থাকে। এই জন্য যে জিনিসটা আমরা করছি, যে আমরা জানি যে ল্যাটসের যে এক্সারসাইজগুলো, ব্যাক মাসেলের যে এক্সারসাইজগুলো, সেগুলো করতে নিলে চেস্টটা কিন্তু ইনডাইরেক্টলি কিন্তু স্ট্রেচড আউট হয়ে যায়। তো এই জন্য আমরা কী করবো, প্রত্যেকটা চেস্টের এক্সারসাইজটা আমরা ল্যাটসের সাথে ইনক্লুড করবো, যাতে কন্ট্রাকশন এবং স্ট্রেচিং একসাথে আমরা করতে পারি। এখন দেখুন আমরা কীভাবে চেস্টের ফার্স্ট মুভমেন্টটা আমরা করছি। ওকে সাজ্জাদ, রেডি? ইয়েস, ওকে ওকে। নর্মাল ইনক্লাইন বেঞ্চে ইনক্লাইন প্রেস ডাম্বেল দিয়ে দেখাচ্ছি আমরা। ভেরিয়েশন আমরা বললাম, যে কোনো ভেরিয়েশন আপনি করতে পারেন। ইয়েস, রেডি? ওকে। রিপিটেশনের ক্ষেত্রে সেম কিন্তু আমরা বলেছিলাম যারা বিগিনার্স, তার মানে যেহেতু এটা আপার পোর্শন, বিগিনার্সটা করবেন হচ্ছে অ্যাটলিস্ট 15 রেপিটেশন, 12 to 15। ইন্টারমিডিয়েটটা করবেন হচ্ছে 8 to 12, আর অ্যাডভান্সটা করবেন 4 to 6। ইয়েস, ওকে, স্টপ। ওকে, এটার সাথে একদম স্ট্রেটলি উইদাউট রেস্ট যে জিনিসটা সে করবে, গো ফর দ্য চিন আপ। ইয়েস, রেডি? এটা হচ্ছে নন স্টপ মোশন। নন স্টপ মোশনে কিন্তু সেই জিনিসটা এটা করবে। ইয়েস, ওকে, স্টপ। ওকে, এই জিনিসটা করবে হচ্ছে 5 সেটস। ওকে, এখন আমি বলছি যে চিন আপটা কীভাবে তারা রিপিটেশন তারা করবে, যেটা আমরা বললাম যে 15 রিপিটেশন, অথবা 8 to 12, অথবা 4 to 6। এখন কেউ যদি মনে করে চিন আপটা করতে চাচ্ছে না, সে কিন্তু ল্যাট পুল ডাউন যে এক্সারসাইজ, ওই এক্সারসাইজ দিয়ে কিন্তু একই ভ্যারিয়েশন নিতে পারে, ওয়েটটা কিন্তু আপনি ইচ্ছা মতো করতে পারেন। তো যদি মনে করেন আমি চিন আপ দিয়ে করবো, তাহলে যে জিনিসটা মানে আপনি করবেন, আপনার ওয়েস্ট লাইনে বেল্ট দিয়ে একটা রেজিস্ট্যান্স নিয়ে নেবেন, যেটা আমরা বলি ওয়েটটাকে বেঁধে নেবেন। যদি এই করে বেঁধে নেন তাহলে সেম জিনিসটাই হবে, কিন্তু আপনি ওই রিপিটেশন করতে পারবেন না, রেজিস্ট্যান্সটা বেড়ে গেল। আর যদি মনে করেন না ওটা খুব রিস্কি মনে হচ্ছে, চিন আপের বদলে আপনি অন্য কোনো মুভমেন্ট করতে চাচ্ছেন ল্যাট পুল ডাউনের মাধ্যমে, ল্যাট পুল ডাউনে তখন আপনি প্লেটটা যদি বাড়িয়ে নেন, তাহলে আপনি 4 to 6 রিপিটেশন অথবা 8 to 12 রিপিটেশনে আপনি চলে আসতে পারবেন। আর বিগিনাররা সবাই ট্রাই করবেন যে চিন আপটা করতে, কারণ এক হচ্ছে চিন আপের যে ডেভেলপমেন্টটা হবে, যে শেপটা আসবে,
ওটা অন্য কোনো মেশিনের মাধ্যমে 100% এটা আসতে চায় না। জিনাপ দিয়ে ডেভেলপমেন্টটা হওয়ার পরে ফার্দার ডেভেলপমেন্টের জন্য ওই ধরনের মেশিন ইউজ করলে বেশি বেনিফিট করা যায়, পাওয়া যায়। প্রিয় দর্শক, আমরা জানি পেঁপে অত্যন্ত পুষ্টিকর একটি ফল, তাই চলুন এ বিষয়ে একজন পুষ্টিবিদের কাছ থেকে জেনে নেই পেঁপের গুণাগুণ এবং উপকারিতা কী। পেঁপে এমন একটি পুষ্টি সমৃদ্ধ খাবার যা কাঁচা এবং পাকা দুই অবস্থাতেই খাওয়া যায়। তাছাড়া কাঁচা পেঁপে কিন্তু আমরা সালাদ হিসেবেও খেতে পারি। আর এই পেঁপে কিন্তু এতই সহজলভ্য যে সারা বছরই কিন্তু তা আমরা বাজারে কিনতে পাই। পেঁপেতে পাপাইন নামে এক ধরনের এনজাইম আছে যা কিন্তু আমাদের হজমে সহায়তা করে। তাছাড়া বিভিন্ন ধরনের মাংসকে কিন্তু নরম করতে সহায়তা করে। পেঁপে ভিটামিন এ, সি এবং ই সমৃদ্ধ। বিটা ক্যারোটিন থাকায় কিন্তু পেঁপে আমাদের অ্যাজমা প্রতিরোধে সহায়তা করে। তাছাড়া কোলন ক্যান্সার বা প্রোস্টেট ক্যান্সারের বিরুদ্ধেও কিন্তু প্রতিরোধ গড়ে তোলে। পেঁপে প্রচুর পরিমাণে আঁশ এবং ফলিক অ্যাসিড সমৃদ্ধ, তাই যাদের কনস্টিপেশন আছে তারা কিন্তু অনায়াসেই প্রতিদিন একটি নির্দিষ্ট পরিমাণে পেঁপে নিতে পারেন। তাছাড়া প্রেগনেন্সিতে কিন্তু অর্থাৎ গর্ভাবস্থায় অনেকেরই কিন্তু কনস্টিপেশন হয়, ফলে আমরা কিন্তু পেঁপে খাওয়ার পরামর্শ দিয়ে থাকি। তবে দর্শক অবশ্যই মনে রাখবেন, প্রেগনেন্সিতে কিন্তু অবশ্যই পেঁপেটা ভালোভাবে পাকা হতে হবে, কারণ কাঁচা পেঁপে অথবা আধা পাকা পেঁপে কিন্তু লেটেক্স নামে একটি উপাদান থাকে যা কিন্তু অনেক সময় গর্ভপাতের ঝুঁকি বাড়িয়ে থাকে। দর্শক মনে রাখবেন, অবশ্যই কাঁচা পেঁপে সালাদ হিসেবে খাবেন না এবং তরকারিতে কিন্তু তা খাওয়া যাবে। তবে ইনফার্টিলিটি বা আইভিএফ পেশেন্টদের ক্ষেত্রে আমরা কিন্তু বিশেষ সতর্কতার জন্য পুরো প্রেগনেন্সিতেই কিন্তু পেঁপে না খাওয়ার পরামর্শ দিয়ে থাকি। তাছাড়া শরীরের কোনো জায়গায় যদি পোড়া ক্ষত থাকে সেখানেও কিন্তু যদি আমরা ম্যাশড পাপায়া লাগিয়ে নিই তবে কিন্তু সেখানে ইনফেকশন হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকাংশেই কমে যায়। আর বাড়তি ক্যালোরির জন্য অর্থাৎ যারা ওজন বাড়াতে চান তারা কিন্তু দর্শক পেঁপের জুস নিতে পারেন এবং এই পেঁপের জুসের সাথে কিন্তু চাইলে আপনারা দুধ এবং সামান্য পরিমাণ মধুও মিশিয়ে নিতে পারেন। অনেক সময় শারীরিক অসুস্থতা থেকে ওঠার পরে অথবা দুর্বলতা কাটানোর জন্য কিন্তু অনেকে এই পেঁপের জুসটা খেতে পারেন আপনারা। আর ডায়াবেটিক পেশেন্টরাও কিন্তু অনায়াসে 1 কাপ পরিমাণ পেঁপে খেতে পারেন, কারণ এই পেঁপেতে কিন্তু অন্যান্য ফলের তুলনায় কিন্তু সুগারের পরিমাণটা একটু কম থাকে। অর্থাৎ 1 কাপ পেঁপে থেকে কিন্তু আমরা অলমোস্ট 8 থেকে 8.3 গ্রাম পর্যন্ত সুগার পেয়ে থাকি। আর কিডনি পেশেন্টদের জন্য আমরা বলবো দর্শক, অনেকেরই ধারণা আছে কিন্তু যে কিডনি পেশেন্টরা কিন্তু পেঁপে খেতে পারবেন না। এটা কিন্তু আসলে ভুল ধারণা। সব ক্ষেত্রেই যে খাওয়া যাবে না তা কিন্তু ঠিক নয়, অবশ্যই খাওয়া যাবে একটি নির্দিষ্ট পরিমাণে। আর ক্রনিক কিডনি পেশেন্টের যখন অবস্থাটা শেষ পর্যায়ে চলে আসে, অর্থাৎ যখন এন্ড স্টেজ রেনাল ডিজিজটা ধরা পড়ে এবং পটাশিয়ামের পরিমাণটা যখন অনেক বেশি থাকে, তখন কিন্তু অবশ্যই আমরা পেঁপে খেতে নিষেধ করে থাকি, কারণ পেঁপে কিন্তু যথেষ্ট পরিমাণে পটাশিয়াম সমৃদ্ধ। আর পেঁপের যে ভালো গুণ নেই কিডনি পেশেন্টদের ক্ষেত্রে তা কিন্তু নয়, পেঁপে কিন্তু অবশ্যই অনেক ভালো গুণ রয়েছে কিডনি পেশেন্টদের জন্য। যেমন কিডনি পেশেন্টদের কনস্টিপেশন হয়, হার্ট বার্ন অর্থাৎ বুক জ্বালা পোড়া করে, সেটা কিন্তু পেঁপে যথেষ্ট উপকার করে থাকে। আর কিডনি পেশেন্টদের একটি কমন সমস্যা হচ্ছে মাসেল ক্র্যাম্প হওয়া। পেঁপেতে কার্পাইন নামে এক ধরনের উপাদান থাকে যা কিন্তু এই মাসেল ক্র্যাম্প হওয়া থেকে কিন্তু রক্ষা করে। কাজে দর্শক, আমি আপনাদের বলতে চাই যে সবাই অর্থাৎ সব বয়সে ছোট বাচ্চা থেকে শুরু করে বড়রা সবাই কিন্তু আমরা একটি নির্দিষ্ট পরিমাণে পেঁপে খেতে পারবো। তবে কিডনি পেশেন্ট বা ডায়াবেটিক পেশেন্ট যেই হন না কেন অবশ্যই পেঁপে খেতে পারবেন একটি নির্দিষ্ট পরিমাণে এবং অবশ্যই শারীরিক অবস্থার উপর ভিত্তি করে। প্রিয় দর্শক, এখন আপনাদের জন্য রয়েছে স্বাস্থ্য প্রতিদিন আজকের হেলথ টিপস। বয়স বাড়ার সাথে সাথে রোগের প্রকোপও বেড়ে যায়, তাই বয়স 30 বছর পার হওয়ার পর থেকে সম্ভব হলে মাঝে মাঝে চেক আপ করিয়ে নেওয়া ভালো। প্রিয় দর্শক, এই অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত বা পরামর্শ থাকলে অবশ্যই লিখে পাঠাবেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 91433386 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvpd.com এই ঠিকানায়। প্রিয় দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে আপনাদের জন্য যা রয়েছে। আমার প্র্যাকটিস আমি খুব কমনলি পাই, আমার জ্বর ভাব। তো আমরা জিজ্ঞেস করি, আপনি কি জ্বর কখনো মেপে দেখেছেন? কমই দেখিনি। কীভাবে বুঝলেন? আমার ফিলিং। এখন হয়েছে কি,
আমাদের মেডিকেল সায়েন্সে অনেক কিছু মাপতে পারি, অনেক কিছু মাপতে পারি না। যেমন জ্বর মাপতে পারি, প্রেশার মাপতে পারি, দৃষ্টিশক্তি মাপতে পারি, কিন্তু আপনার অনুভূতি আমার কোনো ক্ষমতা নেই। এই জন্য এই সমস্ত ক্ষেত্রে আমার যে পরামর্শ, যদি দেখি জ্বর ভাব বলছে কিন্তু আদার কোনো ওনার সিস্টেমিক কোনো ওনার উপসর্গ নাই, সেক্ষেত্রে আমি যেটা করি একটা জ্বরে একটা চার্ট দিয়ে দিই আচ্ছা, যে আপনি প্লিজ এই সময়ে এই তারিখে জ্বরগুলো দেখে আপনি রেকর্ড করে নিয়ে আসেন। দেন আমি এবং আমার রোগী বসে শেয়ার করব কোনটাকে আপনি জ্বর বলতে চান। প্রিয় দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত আপনার প্রিয় স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠান দেখার জন্য ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই নিরাপদে থাকুন। দেখা হবে আগামীকাল ঠিক একই সময়।